গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম আবু বকর সিদ্দিকের উপন্যাস জল রাক্ষস। আজ পড়ছি এর পঞ্চম ও শেষ পর্ব। মাইকের কাজ অনেক আগে থেমে গেছে। সেখানে এখন কড়া আলোর নিচে গিজগিজ ভিড়, প্যাচপ্যাচে কাদা, শামিয়ানা ফেটে জল গড়াচ্ছে। জরিন সেই যে খাম হয়ে দাঁড়িয়ে আছে তো আছেই, পায়ে গোদ বসে গেছে, কাদায় খেয়ে খেয়ে আঙুলের হাড় বের করে ফেলেছে। এখনও সেই রিলিফ অফিসারের সঙ্গে কোনো যোগাযোগ করে উঠতে পারেনি। সে দেখতেই পায়নি ওকে এই তালতলার অন্ধকারে। এখানে ছোট্ট দুটো তালগাছ পাশাপাশি দাঁড়িয়ে, তার নিচে বৃষ্টি নেই, আলো নেই। জরিন এবারে শেকড়ের ডিবির ওপর উঠে দাঁড়ায়। ভোরে লোকটাকে এখান থেকে খুব স্পষ্ট লাগছে। ফাইল থেকে টুপটাপ কাগজ ঝরে পড়ছে, গ্রামবোর্ড পায়ে থপথপ হাঁটছে, পেছনের ডিঙি মেরে চলছে ওটা চাপরাশি। কাগজ পড়ছে পড়ুক, সরকারি কাগজ, সরকারও পড়ে। তার চাকরি ঘাটটা ঠিকমতো ঝুঁকিয়ে পেছন পেছন চলা, যেন সামনে কদম বেড়ে না যায়। এখানে একটা নাটক ছিল 5 অঙ্কের, শেষ হয়ে গেছে। রাত শেষ হয়নি, আরও বাকি এখনো। ত্রাসের তাড়নায় মশার বিষও পানসে হয়ে যায় জরিনের চামড়ায়। হয়তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই রাত কাবার হয়ে যাবে। গায়ে তার মম করছে দাস্তের গন্ধ, বমির গন্ধ, যেন ছেলেটার কাঙাল ভালোবাসা তরল গন্ধ মেখে আছে তাকে। বানোয়ার স্নেহের টানে মায়ের মাথা টাটায়, এক ধরনের মিষ্টি রসালো যন্ত্রণা লাগে। হায়, এতে করে যদি মৃত্যু পালাতো। একটি মানুষের আশায় সে সেই প্রথম রাত থেকেই চেয়ে আছে। সেই ভুরিয়াল রিলিফ অফিসার, যার চোখ দুটো কথা বলার সময় পোকা পড়া কুকুরের মতো বাঁই বাঁই করে ঘোরে, মাংসের ভোগ পেলে যে উদারতার চোটে রিলিফের মাল হাত ভরে তুলে দেয়, যার জাঙ্গিয়া খুললে কয়েক বছরের ভাপানো ঘামের চিটে গন্ধ লাফিয়ে পড়ে। লোকটাকে এখন আর দেখা যাচ্ছে না। তার মতো অনেক অনেক ভুরুলের ভিড়ে গুলিয়ে গেছে। ছায়ায় আলোয়, আলোয় ছায়ায় বারবার বদলা বদলি হচ্ছে। একটা রেখারও ভিড় থাকার উপায় নেই। বিকারের তাড়নায় পরস্পর পরস্পরকে জড়িয়ে পেঁচিয়ে এড়িয়ে ভূতের মতো ছুটছে। শীটে আকাশ আর গলগলে অন্ধকারের এই ফাঁকা জায়গাটায় কয়েক পোচ আলোর চাপে এটা একটা প্রেতলোক। একজন আরেকজনের পেছনে ঘোরে, কে কার পেছনে জরিন বোঝে না। মহকুমা রিলিফ অফিসার জেলা রিলিফ অফিসারের পেছু পেছু, জেলা রিলিফ অফিসার বিভাগীয় রিলিফ অফিসারের পেছু পেছু, বিভাগীয় রিলিফ অফিসার খাদ্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর সেক্রেটারির পেছু। ত্রাণ ও পুনর্বাসন শব্দ দুটি অঞ্চল বিশেষে তৎসমজাত। এখানকার প্রাকৃতজ নাম পানিমন্ত্রী। শুধু পানিমন্ত্রী নয়, তারও সঙ্গে 20 কিসিমের তৎসমের জটলা: সচিব, উপসচিব, কমিশনার, ডিসি, এডিসি, এমপি, চেয়ারম্যান, যুব উপদেষ্টা, ডিআইজি, এসপি, পিএ, স্টেনো। এই আলো অন্ধকারে এসে নাম বা মুখ চেনার কথা নয়, দেহে দেহ ছায়ায় ছায়া মিশে ঢুকে গেল। এ জগতে প্রথমটা এসে হঠাৎ ভয়ে পা থামিয়ে দাঁড়িয়ে থাকতে হয় জরিনকে। সেই থেকে দাঁড়িয়েই আছে। তখন সভা চলছে, মঞ্চ আলো করে রাজা বসে, পাশে পাত্রমিত্র অমাত্য, নিচে পুলিশ, চারদিকে কয়েক হাজার মানুষ। জরিন ভেবে আশ্চর্য হয়, এদের ঠিকঠাক এনে তুলতে কি পরিমাণ বেগ পোয়াতে হয়েছে। মাথার উপর লাল সাদা ডোরা দেয়া শামিয়ানা, কোথাও ফাটল দিয়ে বাতাস আসছে, কোথাও বৃষ্টির জল জমে ঝুলে আছে। কলকের বত্ত দেখতে 5-6টা মাইকের চোঙা বাঁশের ডগায়, সবকটা একসঙ্গে খেপে গেছে, রাগের চোটে গাগা করছে। ফ্লিক ফ্লিক ফ্ল্যাশ জ্বলছে, শাটার পড়ছে। রেড ক্রস, কেয়ার, ইউনিসেফের সাহেবরা মোটা মোটা ব্যাগ কাঁধে নিয়ে ঘুরছে। এলাহি কারবার। জরিনের ছেলের ওলা ওঠা এই কারবারের মধ্যে তলিয়ে যেতে থাকে। জরিনও বামন বনে যায়, চুলের গোছ নিংড়িয়ে পানি ঝরায়। আসলে সে কি জন্যে এসেছে তাই ভুলে যায়। হয়তো বৎখত দুঃখ বসে তার জন্য এখানে, সেই টেনে এনেছে। সে পালা হয়তো এখনো শুরুর অপেক্ষায়। ওষুধ আর ইঞ্জেকশন, এ দুটো শব্দ জপের বীজের মতো তার গলার গোড়ায় নড়ে চড়ে। কি দিয়ে এমন দামি জিনিস মেলাবে সে? নিজের শরীরের দিকে চুরি করে চায়। বিকোবার মালপাত্তি সব ঠিকই আছে, চাই কি চাহিদার থেকে কিছু বেশি বা, কিন্তু ওপরের আস্তরণে বড় ইল্লতে ঘিঞ্জি। কিছু সোনা চাপিয়ে এলে হয়তো খোলতাই হয়, হয়তো নজরে পড়ত। হঠাৎ দুহাতে মুখ ঢাকে জরিন। তারও পাকস্থলী ব্যথায় কুঁকড়ে ওঠে, সেই ভেদি বটে। এই অবস্থায় কি করে যেন সেই সেরেল মার্কা মদ্দা মেলোকটার চোখে আটকে যায় সে। জরিন চোখ খুলে তাকিয়ে দেখে, খড় দৃষ্টিতে সে তাকেই দেখছে। কি যেন বলতে যায় জরিন,
শব্দ ঠোঁটে ওঠে না। মেলোকটা বলল, আইসিসলা, মরিস নে তাইলি? জরিন এবার সারা শরীরে ঝাঁকিয়ে এনে বলে, মন্ত্রী কহাবে বু, আমি তেনার ধারে যাব। মেলোকটা তার হাত টেনে নেয়, ছোট্ট চাপ দিয়ে বলে, মিনিস্টার, ও কপাল, তোর মাথার পরতে উড়ে গেল না। সত্যি জরিন হুঁশে ছিল না যখন হেলিকপ্টার উড়ে যায় মাথার উপরকার অন্ধকার দিয়ে, হাঁ করে চেয়ে থাকে কালো আকাশে। শেরেল হাত ছেড়ে দেয়, বলে, ওদিক খাওন লাগিছে, রয়ের টিবার, নড়বিনে মোটে। অসহ্য পেট ব্যথায় সেখানেই কুজো হয়ে বসে পড়তে হয় জরিনকে। ঠান্ডায় দুবলা লাগছিল। জোড়া উড়ুর মধ্যে বুক চেপে ধরে ফুটখানেকের ওম আদায় করে। এখন মনে হচ্ছে জানটা এখানেই মদ তামার যাক কেটে। তার ঘর নেই, তার সংসার নেই, তার টান নেই। বুকের মধ্যে হু হু করে বাতাস বয়ে যায়। গরম ছ্যাঁকা দেয়ালু, কলিজা ও দিলগুর্দা পুড়ে ঝলসে যাচ্ছে। সেখানে শুকনো সরু বোটায় কচি বয়সের কিছু ছড়ার দ্রুত লয়, কিছু আমপাড়া মুখস্থর ঘাড় দুলুনি। কিন্তু রান্নাপাতি খেলার সালুন, চাখার স্বাদ, কোনো কিশোর সাথীর সঙ্গে সারাটা চৈতি দুপুর পাকুড় তোলার বাতাসে বসে কাটিয়ে দেবার স্মৃতি ধুকে ধুকে দুলত। বিদ্যুতের আলো, মাইকের গেরেমবাড়ি গলা, ট্রাক ভরা দুধ, কাপড়, গমের বোঝা, মানুষের পাত পেড়ে ভোজনের বহর, নিশ্চিত নিশ্চিন্ত আশ্রয় শিবির ইত্যাদি শ্লেষ বিদ্রুপ তার নরবরে খুঁটি উপড়ে নেয়, ছাউনি উড়িয়ে দেয়। ভেতরের গোটা তল্লাট এখন চটান। কড়কড় করে বাজ পড়ে। 10 হাত দূরের তালগাছ মাথা পুড়িয়ে ন্যাড়া বানায়। এদিকে তালগাছের মাথায় শকুন বাচ্চা ভয়ে কাঁদে। ছিটকে ওঠে জরিন। বাতাসে যে দম ধরেছে, এর মানে কি? গঞ্জর তাকে কি দেবে? তার নিজেরই হাঁটু অবধি খোল। ঘর দেয়নি, শীতের ক্যাথাকানি দেয়নি, পোয়াতির আতুরবাস দেয়নি। আজ এই পরের ছেলে ধরে এনে বাপ ওলাচ্ছে। এরও আয়ু খুনোর পথে। পরের জেওর এনে বলছে পড়লে তো ফের চৌধুরীদের হাতে পড়বে, ভরসা কি? পতিধন গো পতিধন। কপাল কুটে জায়নামাজের বেতির বুনট ভুলভুলে বানিয়ে তুলেছে। তার তলা থেকে বদন শিবের পাথর এক চুল হটাতে পারেনি। পা তোলার পর প্রতিটি কদমের তলায় যদ্দুর নজর যায়, তিত বিরক্ত দাগ পড়ে রয়েছে। চৌধুরী বাড়ির পেশন তাকে তো কম কষেনি। আনকোরা লোভের রস জরিনের জিভ দিয়ে টসটস করে, আর পারে না। মগজ মনে হচ্ছে গলে উঠেছে, ফুঁড়ে বেরোতে পারছে না গরম ঢেউ। তালুর চারায় আটকে গেছে। প্রচণ্ড চাপ কপালে, চোখে, কানের পর্দায় ঠেলা দিচ্ছে। দুহাতের পাতা দিয়ে আগুনের হলকা ঠেকানোর চেষ্টা করে। নাকটা মিটে গেছে, এখন জের। বাতাসে বাদুরের ডানা কাটা শব্দ। শিয়ালে কুকুরে উচ্ছিষ্ট হাড় হাড্ডি নিয়ে কামড়াকামড়ি চলছে। হলুদ বাল্ব ঘিরে পোকাদের অজস্র বৃত্ত। গোগো গর্জনের শব্দ। মাল ভর্তি ট্রাক স্টার্ট নিচ্ছে। আলো থেকে বেরিয়ে অন্ধকারে ঢুকে যাচ্ছে। সেই যে আগুন চোখা শুকনো বুড়ো ইদুমনসি, যার প্রতি কথার মুদ্রা মানে কথা, শূন্য মঞ্চের কাছে দাঁড়িয়ে আঙুল তুলে চেয়ারগুলোকে না বক্তৃতার স্ট্যান্ডকে কাকে জানি ভীষণ শাসাচ্ছে। শেরেল মেলোকটা ফিরে আসে। সঙ্গে অবশ্যই সেই ভোরেল। অকারণে হাঁপাচ্ছে। কর্তারা রেহাই দিয়ে বিদায় নিয়েছে, তবু হাঁপ যায়নি। হাতে ফাইলও নেই, পেছনে চাপরাশিও নেই। গলার স্বর অপরিষ্কার, ঘসঘসে। ক্যাম্পে নিয়ে উঠোতে পারবি তো? শেরেল মোটা গলায় জবাব দেয়, পকাতে হবে, দেখি। ভোরেল, মাল গুরুচরণ কি, তাই না? শেরেল আস্তে, গায়ে গৈরঙ্গ, দেহারে কুড়া। জোরে, বয়স নি হয়েছে? ভোরেল, টাকা সারি বোধ পাবি, রাত আর ঘণ্টা 3, দেখ পারিস নাকি। শেরেল, পিটির চেতন নাই, সইতে হবে। ভোরেল, নিয়ে আয় 2 বিরানি পোলাও, দেরি উঠে পড়বে ক্ষণ। শেরেল, তাই চলেন যাই, লইয়া আসি গে। দ্বিতীয় দফায় শেরেল একা আসে। হাতে পলিথিনের ব্যাগ ভর্তি খাবার দাবার, অন্য হাতে কলা পাতার তাড়া। জরিন তখন স্বপ্নে খাচ্ছে। হ্যাঁ, জরিনও স্বপ্ন দেখে। স্বপ্নের বিষয় পতিপুত্র। ক্যাম্প থেকে জরিন খালি হাতে ফিরে এসেছে। ইঞ্জেকশন, ওষুধ কিছু দেয়নি সাহেবরা। মনের ঝালে চুরি করে এনেছে 1 হাঁড়ি দই। গঞ্জরালি খুব গলা চাকিয়ে কাঁদছে। বাপগো করে বুকে কিল পিটাচ্ছে। সামনে বোবা ছেলেটার লাশ পড়ে আছে। জরিন গঞ্জরালির মাথা বুকের ভেতর টেনে নিয়ে বুঝ দিচ্ছে, না কান্দে না গো পতিধন, সোয়াল দেবানি, পেট ভরে বীজ নিয়ে আইসি, এই দেখেন তয়। কাপড় তুলে পেট দেখায়। তখন গঞ্জরালি বুঝ মানে,
জরিন স্বামীর দাড়িতে দইয়ের হাড়ি তুলে ধরে মিশ্র সিঙ্গারে বলে, নেন, খান কেনে? গঞ্জরালি ধর্মভীরু গলায় বলে, তুইও খা। তখন দুজনে এক হাড়িতে ভাগাভাগি জোরে। শেরেলের ডাকে স্বপ্ন ভেঙে যায়, তবু ডান হাতের পিঠ দিয়ে সে প্রাণপণে মুখের দই মুছতে থাকে। দে সেমরি, ওঠ, দুটো পেটে দে। শেরিলের ডাকে বড় বড় চোখ করে তাকায় জরিন, তারপর ভ্যাক করে কেঁদে দেয়। মদ্দা মেয়ে লোকটা এবারে জরিনের সামনে সেই ভিজে মাটিতে বসে পড়ে, ভেতরে কোথাও চোরা নিঃশ্বাস গোত্তা মারে। নিজের হাতে প্যাকেট থেকে খাবারগুলো বের করে আনে, আঁচল দিয়ে কলাপাতা মোছে, একটা একটা করে সাজিয়ে দেয়। জরিন সেই ডাঁসা গলা পেঁচিয়ে ধরে হুস হুস করে চোখের জল ছেড়ে দেয়। আরে বুগো, আমার পোলাটা নেই বুঝিন, নিকেশ। শেরিল নিস্পৃহ গলায় বলে, হইছে কি? ভেদ গো বউ, ভেদ। একটু নুনের ইঞ্জেকশন পাবো না? দেবা না? পাবিয়ানে, আগ সাড্ডে পেটে থো। পাবিয়ানে, আগ সাড্ডে পেটে থো, সব দেবানি। সঙ্গমের সুখে যেমন কুকুরের আব্রুবোধ মাথায় ওঠে, খাবার ও জরিনের সংযোগে তেমনি চামড়ার আড়ালটুকু লুপ্ত হয়ে যায়। পাশবিক গ্রাসের সামনে পর্দার রুচি নিদারুণ বাহুল্য। সব শব্দে বাকি ব্রহ্ম বিলুপ্ত। ছেলে ফিকে হয়ে যায়, গঞ্জরালি মুছে যায়, ঝুপড়ির রাস্তা ডুবে যায়। জরিনের নাক গোপ থুতনি ঘামে জবজবে, মাতালের মতো বকে, মৌতামাত খাবো, খাতি খাতি মরব, খাবো না তয়। একসময় ফুরিয়ে আসে, কিছু আর পড়ে থাকে না যে চাটবে। কলাপাতা তলা দিয়ে চিড়ে গেছে হাতের চাপে। শেরেলের পা থেকে চোখ পর্যন্ত নজর উঠিয়ে শিশুর মতো ফিক করে হেসে দেয় জরিন। ঠোঁট টিপে বলে, এক কিলি পান পাতাম যদি। শেরেল তার হাত ধরে টেনে তোলে, বলে, চলো তয়। জরিন তার পিছু নেয়। রিরি রিরি ঝিঝির ডানা ঘষার শব্দ পিছু পিছু চলে। অয় মাতারি, ভলান্টার হবিনি? যেতে যেতে প্রশ্ন করে শেরেল। কোনো সাড়া আসে না। আবার জিজ্ঞেস করে, কি ফুট কাটিস নে যে, বোবা নাকি? গুরুপাক খাবার তখন গুরুতর বিপাকে ফেলেছে জরিনকে। অন্ত্রনারী কুপিত। পান সুপারির কষার রস ঠেলে দিতে পারলে বমি দমানো যেত। উক করে একটা আওয়াজ বেরোয় গলা দিয়ে। স্কুল ঘর ছিল এদিকটায়, প্রথম ঝড়েই উড়ে গেছে। পরে আবার রিলিফের টিন দিয়ে ছাপড়া বাঁধা হয়েছে। 2 কামরার ইটের গাঁথনিটুকু টিকে গেছে। এখানে এখন একটা বিদেশি স্বেচ্ছাসেবক সংস্থার কর্মীরা থাকছে। এলাকাটা ঘুরে ওরা উত্তরে বাঁশবনের দিকে চলে এলো। কে বলবে এই 7 হাত ওপাশে বিদ্যুতের আলো জ্বলছে? এই অন্ধকার হাজার হাতের ছাতা পুরু ছাল পুরু, কিছু দেখা যায় না। বুনো সার্কেলের ভুরভুরে গন্ধে নাক বুজে আসতে চায়। মাথার উপর ঝাড়ে ঝাড়ে ধাওয়াধাওয়ি করছে কামড়া কামড়ি আর খ্যাক খ্যাক হাসির বিজাতীয় শব্দ। একটা নর, অন্যটা নারী, জরিন জানে। শেরেলের খালি কাঁধে গরম জল এসে ছিটকে পড়ল। হে, সারেলে মতল, যত সাতার জ্বালা। খিস্তি চালাতে চালাতে জরিনের হাত ধরে কাছে টেনে আনে শেরেল। সার্কেলের পেচ্ছাবে বড় গাঢ় মিষ্টি বাস। জরিনের নাকের তলা জ্বালা করে। পেছনে হাতের বেট দিয়ে শেরেল তার উপরের অর্ধেকটা জড়িয়ে ধরে, ফোঁস করে বলে, অয় সাইকপালি, কথা কস না কেন? ভলন্টার হবি? কি হবি ক? জীবিত মানুষের ছোঁয়া এত ঠান্ডা, আর তার নিঃশ্বাস এত গরম। সাঁড়াশির মতো হাতের প্যাচে জরিনের পিঠের মাংস উতলে ওঠে। কলাগাছের মাছের পাতার মতো কাঁপতে থাকে হঠাৎ। সে টের পায় তার উপর মিশে থাকা মুগুরের মতো শক্ত দেহটায় দূর দূর কাঁপন ধরেছে। নিঃশ্বাসের হলকায় চোখ পড়ে যাচ্ছে। দুবেলা ভাত পাবি, গাদা ইলিশ ভাজা খাবি, কাপড় পাবি, মাতবরি মারাবি, কি করবি ভলান্টারি? ক মুখ ফুটে ক। কি পেশন! জরিনকে গুঁড়ো করে ফেলছে। কতকত করে কেঁদে ওঠে। পাও ধরে বউ, সাইরে দাও, মরে গেলাম গো। ক তুই থাকবি, রানী বানাবো দেহিস। খুব পাতলা ফিসফিসে বৃষ্টি, সোর্স ধরা বাতাস, বাঁশ ডকার ফসানি, নিরেট অন্ধকার। এর মধ্যে দুটো দেহ মিশে এক পেয়ে হয়ে দাঁড়িয়ে। পেছনের ঢালু পকারের থেকে জল তাদের ছায়া ধরে রেখেছে। জল মালুম হয় না, আকাশ মেঘে লেপা। বাঁশপাতা পচা পাকের মধ্যে পচপচ করে পা ডুবে যায়। 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট। একটা চরম ঝাঁকুনি দিয়ে সাঁড়াশি তার কামড় খুলে দেয়।
ভেজা গমের গুমো গন্ধে ঘরের ভেতরের বাতাস নড়তে পারছে না। বাইরে বেরুবে সাধ্য কি? তার মধ্যে অমানসিক স্নায়ু ও ধী নিয়ে কয়েকটা মানুষ বসে বসে হিসেব ফাইনাল করতে ব্যস্ত। বাইরের দুনিয়া ঝড়ে উড়ে যাক, বানে ডুবে যাক, এই মুহূর্তে তাদের ধ্যান জ্ঞান শুধু খাতায় আঁকানো কতগুলো সংখ্যা আর অঙ্ক। লক্ষ লক্ষ টাকার রিলিফের মাল এখন সংখ্যায় সংক্ষিপ্ত হয়ে কিলবিল করছে। এ ঘরও জিনিসপত্তরে ঠাসা। খাটের তলায় কয়েকবার টিন, দুই কোনায় গমের বস্তা গাদামারা, মাঝখানে টেবিল, চেয়ার, তক্তপোষ, আলমারি, দাঁতে দাঁত সাটা অবস্থা। শুধু মেলা খোলা দশা ওই কাঠের আলমারির দরজার পাল্লা হাট করা। ভেতরের 5 তাকের 1.5 তাক খালি বটে, বাকি তাকগুলো দরকারি খাতাপত্তরে ঠাসা। নিচের তাকে অর্ধেকখানি জুড়ে শুধু টাকা, 10, 50, 100 টাকার নোটের তারা সুতো বাঁধা। পাশে কাঁচা টাকার তোড়া। কত কত যে হিসেব বা হদিশ ঘরের কারো হয়তো সঠিক জানা নেই। খাটের নিচে স্যাঁতসেঁতে মাটিতে কয়েকজোড়া কাদামাখা রাবার শু। সেদিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে রিলিফ অফিসার। ভুঁড়িটি নিজস্ব ভারে নেমে এসেছে। চোখের কোলের মাংস পুটুলিরও সেই আদদশা। সারা দিনরাতের ভূতের খাটুনি, মন্ত্রীর সঙ্গদোষে মানসিক পেরেশানি, শুভঙ্করের হিসেবে 1000 মুদ্রা ডানে পড়ে সেটা না জানা পর্যন্ত উৎকণ্ঠা। কালকের মালটাকে শেরেল ঠিকঠাক গেঁথে তুলতে পারল কিনা সেই দুশ্চিন্তা। আর অমোঘ ঘুম মগজের গোড়ায় এসে লেজ বুলিয়ে যাচ্ছে তার তাড়না। ভোঁস করে শ্বাস ছেড়ে দেয়। ভুড়েলের ভারে চেয়ার মচমচ করে ওঠে। মনটা বিশেষ কারণে বেজার। মিনিস্টারের সেক্রেটারি বয়সে বুঝি বা তার পুত্রবৎ। সে তাকে এই বয়সে আজ ধমক দিলে, মিনিস্টার দিলে তবু সে এক কথা, জিন্দিগি ভর ইয়াদ করার মতো পুঁজি হতো। কেবলই সে মিনিস্টারকে বুঝিয়ে বলতে গেছে, ইউর অনার স্যার, দিস ইজ দি হাইয়েস্ট ফ্লাড সো ফার মাই মেমোরি গোজ। স্যার, ব্রিটিশ পিরিয়ডে অ্যাপ। গর্জন শুনে তাকিয়ে দেখে, উরি বাপস, ক্রিম কালার্ড মুখের পর দুটো চোখে আগুনের ভাটা। ইনি সেক্রেটারি বটেন, পাক আমলের সিএসপি। একটা সিগারেট ধরালো ভুড়েল। আর 11 বছর এখনো রিটায়ার করতে। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, স্কুলের সেক্রেটারি, যুব দলপতি, এরা সব কেবল বিদায় হয়ে গেছে। আজ হিসেবে সত্যিকার বাম্পার ক্যাশ। এবারকার বন্যার কামাইতে আগে মেয়ে পার করা, তারপর অন্য যা যদ্দূর পারা যায়। পাড়ার যুবকর্মীদের সঙ্গে সড়ো করে এই বড় মেয়েটি তাকে যার পণ্যায় ভোগা দিয়ে চলেছে। বৃষ্টি ধরে এসেছে। সিগারেটের আগুন আগুলের ডগার কাছে। দূরগোড়ায় সপ সপ খসখস। ভেতরে ছায়া পড়ে। কে, কালন নাকি? এসো। মর্দামার্কা শেরেল মেয়ে লোকটা ভেতরে ঢুকে দাঁড়িয়ে থাকে, সারা গা ভিজে। আলোর মুখে তার গঠনের বিকট বিশালতা প্রকট হয়ে ওঠে। কালন না মেরি বটে, তবু ভুড়েলের রুচির ব্যাপার আছে। বাসি মাংসে প্রবৃত্তি মরে আসে। রোজ রাতে তার নতুন ব্যবস্থা। ভাঙা গলার প্রশ্ন করে, একা? মাল কই? কালন ফিরে দরজার বাইরে যায়। তার তম্বি কানে আসে, হ্যাঁ রে নেকি মাগি, সাত ভেতরে, যা যা দরকার চালিয়ে পাবি, দেখ সাইয়ে। যাকে সে হিড় হিড় করে টেনে এনে ভুড়েলের চোখের উপর দাঁড় করিয়ে দেয়, সে কাঁপছে। গমের গুমো গন্ধ তার নাক ঠেসে ধরেছে। বোতলের দম আটকে দিলেই ঝাঁকুনি বাড়ে। তার উপর পথের যন্ত্রণা। এইটুকু পথ পাড়ি দিয়ে আসতে তার পরমায়ও খরচ হয়ে গেছে। টেবিলের উপর কালো তালা আর তার ফুটোয় দাঁড়িয়ে থাকা লোহার চাবি। নিজের আটকে যাওয়া কিসমতের কথা ভাবতে ভাবতে জরিন ধীরে সুস্থে মনের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। একটি পলকে ভ্যাবসা ঘরখানা গুমোট বাতাস ও গোমরা মন নিয়ে ঝকমক করে উঠল। ভুড়েলের পেটে সিধি সিধি রক ফুলে টনটন। কি বলছে? শেরিলকে জিজ্ঞেস করে। কালন জরিনকে হাঁটুর হালকা গুঁতো দিয়ে বলে, আপনার ঠেই ইঞ্জেকশন হবে, ইঞ্জেকশন। ওর দরকার। হাসি ভাঙতে গিয়েও ধরে রাখে আঁচলে। ও, ইঞ্জেকশন? চিন্তা কি, এখনই দিয়ে দিচ্ছি। ডান চোখের কোনায় কোয়ার্টার কাট কটাক্ষ মেরে পাক ধরা ডান গোপে রোয়ার খেলিয়ে 45-এর রিলিফ অফিসার 25-এর দিলদার হবার চেষ্টা করে। জরিন ফিরে তাকায়। ভুড়েলের কপাল সোজা চকচকে টাক, উল্টো কাঁসার বাটির মতো। সেখানে আলো জ্বলছে। তার ওধারে কালনের থাকার কথা নেই। হাওয়া বিবি হয়ে গেছেন কোন ফাঁকে।
কান পেতে নদীর ডাক শোনার চেষ্টা করে জরিন। তার জীবন্তোয়া নদী। হায় রে, এখান থেকে কিছুই শোনা যায় না। কদ্দূর অবধি এগিয়ে এসেছে বোঝা যাবে না। শুধু ঝড়ো বাদুলে বাতাস দমকে দমকে ঢুকে পড়ছে খোলা দরজা দিয়ে। ভোরে উঠে গিয়ে খিল এঁটে দেয়। সঙ্গে সঙ্গে পচা গম, পচা দুধ আর মানুষের পচা পুজ ভরা কামাঙ্গের মলগন্ধ ফাঁপতে ফাঁপতে মেঝে, দেয়াল, ছাদ সব সেটে ধরে। হিস হিস শব্দে হামা দিতে দিতে কালো ভোরে লেগে আসে। গালের কষ ফেটে কিছু আগড়া বাগড়া সম্ভাষণ ছিটকে বেরোয়। ভলান্টিয়ার হবি না? কি হবি তো? শকশকে নোলা থেকে কোনা কোনা কথা ঝরছে। কি রাজি, তাই না? ফার্স্ট রেফুজি লেখাবি? নেক্সট ভলান্টিয়ার? খাতাপত্তর ওসব আমারই হাতে। সরে চৌকির দিকে যায় জরিন। সে তো ফিরে যেতে আসেনি। দেয়া নেয়ার মজা কালি বুঝে গেছে। তার মতো নেই কপালিরও কিছু দেবার আছে বটে। তার বদলায় কাল না দাবিয়ে যা পেয়েছে, আজ চেয়ে তার 3 গুণ আদায় করে নিয়ে যাবে। আস্তে আস্তে শরীরের কাঁপন থামাবার চেষ্টা করে। লোকটা হাতের আগে ভুঁড়ি দিয়ে নাগাল পায় শিকারের। ভুঁড়ি দিয়েই তার উপর অধিকার কায়েম করে। তলা থেকে চিচি আওয়াজ বেরোয়। সাবালের ভেদ তো স্যার, ইঞ্জেকশন দিতে হবে নে, মোটে বাসে না স্যার। বুড়িল ক্যানক্যানে গলায় হামলাতে থাকে। ইঞ্জেকশন দিসি? এইসব জান্তব অভিচার ক্রিয়ার কালে মানব শব্দ প্রায়শ নুন ও নিরর্থক। একটু ফুট ওষুধ যদি। এই নে। আর ইঞ্জেকশন? এই দিলাম। ওরে মারে। রাখ। হারে সাবাল। দিলাম সেলে। কি কালরোগ গো! আরো তো ভোগ। সব গেল গো। কোথায় যাবি? থাক, খাতায় তুলে নেব। রমণমত্ত সার্কেল সার্কেলই। তাদের যে খ্যানখ্যানানি তারও বেচার্থ আছে বটে। সমস্ত করুণা ও হিংসা আমকাঠের সস্তা চৌকি বুক পেতে গ্রহণ ও সহ্য করে। জরির মানে এখন শুধু একটা নিছক দেহ। 60 ওয়াট বাল্বের মুখের উপর এখনই ফেটে চুরমার হয়ে যাবে। 60 ওয়াট বাল্বের মুখের উপর এখনই ফেটে চুরমার হয়ে যাবে। মন নামে পোকার মতো হাত পা ডানা নাড়ানো কিছু একটা ছিল বুঝি এই মাংসের মধ্যে। সে জিনিস আসার পথে সেই এঁদো বাঁশতলায় পচা পাকের তলায় পুঁতে রেখে এসেছে। এখন এই অনুভূতির জেটটুকু শুধু। ভুতুম পেঁচাতে, ভামেতে, বোধ বেড়ালেতেও আছে। এও থ্যাতা হতে হতে মরে যাবার পথে। যদি এই অসম ধর্ষণ চলতেই থাকে তাহলে মাংস কেন? মেদ, মজ্জা, মন সবই চুন চুন গলে যাবে। আবার স্বপ্নে পায় জরিনকে। তার স্তনজোড়া কাঁচা দুধে ফুলে বিশাল ভারী, ব্যথায় টাটান দিচ্ছে। বুকের উপর বোবা ছেলেটা উবুর হয়ে শুয়ে আছে। তার মুখের মধ্যে বারবার বোটা ঠেলে দিচ্ছে। কিন্তু সে মুখ, সে দেহ সবই পাথরের। ভেতরে থুতু নেই, রস নেই, শ্বাস নেই। ঠান্ডা কঠিন পাথর বেয়ে গরম দুধ গড়িয়ে পড়ে। আর জরিনের বুকের দম বন্ধ হয়ে আসে পাথরের ভারে। বাতাস তুমি কোথায়? গোজানো নদী, শ্মশানো বাতাস, মাতলা মেঘ, শুধু এই দেখতে পায় জরিন। সে ফস চোখের দেখা। ভেতরে আসে না, মনের পর্দায় দোলে। মনের মরা অত সোজা নয়। চৌকির কাঠে মাথা ঠোকার ঠকাঠক শব্দ, সেই শব্দে মরা চেতন দ্বারস হয়। অন্ধকার থেকে একটু একটু করে জেগে ওঠে। রাতে শেষ হয়, কিন্তু এই সুরত পর্ব এ বুঝি অশেষ। ভুদুড়ে মোষ গায়ের উপর চেপে শুয়ে আছে তো আছে, নামার লক্ষণ নেই। মাঝে মাঝে কোপাকুপি চালাচ্ছে, আবার ফুস করে ফাঁপটুকু বের করে দিয়ে বোয়ালের লাশের মতো পড়ে থাকছে। জরিনের গায়ে দাস্তের গন্ধ, বমির গন্ধ। লোকটা মুচড়ে মুচড়ে উঠছে। ছোঁ, কি গন্ধ! এই কথাকটি বলার সময় তারও পায়রিকায় পাকা গাম অন্য ধরনের গাঢ় দুর্গন্ধ ছাড়ছে। জরিনের 40 পাক নাড়ি ছেড়ে যাবার দশা। সাবালটা মনে কয় নেই আর। দেন, যা দেবেন দেন। জরিনের একথায় গলা দিয়ে ঘর ঘর আওয়াজ তোলে লোকটা। জরিন আবার বলে, নুনের ইঞ্জেকশন দেবেন কলেন, কই দেন। এবারে আওয়াজ আসে থলথলে মাংসের ছিদ্র দিয়ে। মেরে যান, ওষুধ দিলে তো চলেই যাবে, মগর এসা তোফা মাল তো জানে কে লিয়ে নেহি। তুমি থাকবে আমার কাছে। আপকে ওঠে জরিন। কি মত্তবে লোক এটা, বলে কি? না না, আপনি নামেন দিনই।
সাউডা মরলি এতে কি জুড়বে আমার? আরও কোশেষ হয় ভুরেল। জরিন ঝাড়া দেয়, কষণ আরও শক্ত হয়। এই আট খোলার উপায় কি? অস্ফুট আর্তনাদ করে জরিন। সারেন, সাইরে দেন, আপনার আল্লাহর কিরে? এই নামের উল্লেখে লজ্জা পায় লোকটা। ফিসফিস শব্দে বলে, আরে দোষ, এর মধ্যে আবার ওয়ারে টানো কেন? হবি ভলান্টিয়ার, থাকবি আরামে, গেলে তো গেলই পুড়িয়ে। জরিন টের পায় এই শেষ রাতে ভামটা নতুন করে তার নাক চাটা শুরু করল। তলা থেকে দাপাতে থাকে জরিন। আপনার পাও দুখান ধরেই জাতি দেন, কাল আবার আসবো আনি, দেখবেন। তুই আমার ভলান্টিয়ার কি, তাই না? তোকে খাতায় পার্মানেন্ট করে নেব। আচ্ছা নেন সেন, এখন নামেন একটু, মোল্লাম দম আটকে। সাংঘাতিক ক্ষমতার পুরুষ বটে, শুয়েই আছে। ঢাউস ভুরির ওজন পুরুটুকু জরিনের উপর নামিয়ে দিয়ে নিশ্চিন্তে শুয়ে আছে। হঠাৎ হঠাৎ ঘোড়ার মতো ক্ষেপে উঠে কাজ সেরে নেয়। তারপর আবার ওজন ঢিলে করে মেছো কুমিরের মতো মটকা দিয়ে পড়ে থাকে। পুরুষ কম চটকায় নিশে, কিন্তু বাপের জন্মে এমন গেরোর কোলে পড়তে হয়নি। এশালা পুবের বেলা চেতন না করে উঠবে না। গঞ্জরালি কি করছে জেগে উঠে? যা রাগী মানুষ, ছেলেটা কি এখনো বমি করেই চলেছে? জরিনের মেজাজটুকু চুকা হয়ে যায়। ডাইনির মতো দাঁতে দাঁত ঘষতে থাকে। আর বাইরে বাতাস হঠাৎ ভীষণ মস্ত হয়ে ওঠে। মচমচ করে দরজা কাঁপতে থাকে। ঝটকার চোটে খিল ছিটকে যায়। বাইরের বাতাস হুড়হুড় করে ভেতরে ঢুকে পড়ে। জরিন তাকিয়ে দেখে সব হাওদা খোলা। চৌকির কাগজপত্র দুজোড়া পায়ের লাথালাথিতে মাটি নিয়েছে। আলমারির তাকে টাকার ঘোঁট, ধরা ছোঁয়া থেকে আলাদা, নিশ্চিন্তি নিয়ে শুয়ে। টেবিলের এ কোনায় পোড়া সিগারেট, খোলা দেশলাই, ও কোনায় খোলা তালা। আর এর মধ্যে শুনতে পায় তার শরীরের উপর করিমা পর্দার নাক ডাকার আওয়াজ হচ্ছে, গ্যাগো গ্যাগো। এক মুহূর্তে বদরক্ত উঠে আসে দুচোখে। ভুরেলের মাংসের তলা থেকে পিছলে বেরিয়ে আসে। এসে উঠেই নিঃশব্দ চিৎকারে ফেটে পড়ে, ওরে সুদ্রির বেটা সুদ্রি, আয়, তোরে জন্মের তরে পর খাওয়ানোর হাউস মিটিয়ে দি। রমন রন অন্তে এখন অবশ ঘুম। নিরীহ তেলকোমর মতো দিব্যি নেতিয়ে রয়েছে রিলিফ অফিসার। কে তাকে জাগায়? জরিনের আক্রোশ ও দেয়াশলাইয়ের বারুদ দুয়ের ঘষাঘষির পরিণামে ঘর আর ঘর নয়, যতুগৃহ হয়ে ওঠে। প্রথমে দড়িতে ঝোলানো গামছা লুঙ্গি, তারপর কাগজপত্র। ধরতে ধরতে টাকার কাগজেও আগুন ধরে যায়। বাতাসে শ্বাসে ছোট আগুন নিভে যায় প্রথমটায়, না নিভলে বড় আগুন হয়ে ওঠে দেখতে দেখতে। সে আগুনে ঘরের ফাঁকা শূন্যতা ভরে যায়। শেষে শরীরের কাঠামো জ্বলে ওঠে, শুধু বাকি থাকে তালা চাবি। জরিন সেই চাবিশুদ্ধ তালা নিয়ে ছুটে বেরিয়ে আসে বাইরে। এক নিঃশ্বাসে দরজায় শিকল তুলে তালা লটকে দেয়। তারপর উন্মাদ বনবিড়ালির বেগে নিজেকে ছুঁড়ে মারে অন্ধকারে। পেছনে যান ফাটানো আর্তনাদ, সাঁই সাঁই ঝড়ো হাওয়া। খেপা মানুষের দৌড়াদৌড়িতে ইলেকট্রিক তার ফাট ছিঁড়ে সারা শরণার্থী এলাকা কালো কুষ্ঠি অন্ধকার। সমস্ত শরণার্থী শিবিরে নরকের অন্ধকার। শুধু এক জায়গায় ঘরজোড়া দোজখের আগুন। আগুনের ঝড়ের উপর ছড়াত ছড়াত পানি ঢালার শব্দ, নারী পুরুষের আতঙ্কিত চেঁচামেচি। পায়ের তলায় দইয়ের হাড়ি পড়ে ফটাফট ফেটে চারার টুকরো হয়ে যাচ্ছে। টর্চে টর্চে ঢেরা কাটা খেলা। সবাই ভাবছে ডাকাত পড়েছে, নয়তো ঝুপড়ির উপসী বানভাসী পরিবারগুলো লুটতরাজে ঝাঁপিয়ে পড়েছে। ভয়টা ছাতার মতো ছড়িয়ে যায়। ডাঙায় বিশ্রান্ত মত্ত কোলাব্যাঙগুলো টপাটপ ডোবায় পড়ে ডিগবাজি খেয়ে। মানুষের ভয়ের ভাষা তাও অসম্পূর্ণ, নুন ও প্রতীকী। শেষ, এক্কেরে শেষ, শালা ভুরেল পুড়ে দাঁড়া দিছে। গজব গজব, কি বাঘে ধরল তয়? আসে না গেইছে? ওরে বাবারে, ওরে ধমশেষ হয় না, দেখছো নি ফাঁদ? যাব কোন দিকে? কি গাঙে পড়ি? যার যার সার দে দৌড়, গেছে তয় খতম। বাতাস পেজা অন্ধকার আর ঘুষঘুষে বৃষ্টি। জরিন এই ক্যামোফ্লেজে এখন ধূমাবতী মাতঙ্গী। বিলেই আছড়ার কাঁটায় জরাধরা কাপড়খানা ছিনিয়ে রেখেছে। হঠাৎ উদম পেয়ে বাদুলে ঠান্ডা শরীরের সবচেয়ে বেশি মাংস নিতম্বে খিচখামড় বসাচ্ছে। রোয়া কাঁটা দিচ্ছে ঘন ঘন। পুলিশের বাঁশি শোনা যায়, ধান কাইজার শেষ দিকে যেমনটা শোনা যেত, একেবারে কানের কাছে।
জরিন হরহর করে পগারে নেমে যায়। হাবর পাকে হাঁটু গাঁথা, জল বগল ছোঁয়, টর্চের আলো এদ্দুর পৌঁছতে পৌঁছতে ভোঁতা। জরিন মুখটুকু ভাসিয়ে রাখে, কানের ভেতর ঠান্ডা বাতাসের শীষ। লতির তুলতুলে মাংস আরও খানিক হিম পেলে জমে যাবে। হাত দিয়ে কান চাপা দিলে কিছু ভাঙা সংলাপ ছাড়া ছাড়া ঢুকে পড়ে গো গো আবহ বানায়, যেমন শালিজ্যান্তুক না জানে ভস্ম হয়ে গেল, আসে সাপটি মেরে যা আধার, আমি গায়েব, কমে সাহেবকে পোড়ালি তুই, কম কারসুপির দলিল দস্তাবেজ পোড়ালি, ফান্ডের ক্যাশ মানি সব পোড়ালি, শালি বড় জব্বর ছিল হে, এই রাতকালে পেলে ধ্যাস কাদা না গোবর আন্দাজে হাতরানো, রাত কাবার, চলো ক্যাম্পে ফিরি, কড়া ঘুম দেয়া যাক। আরেকটু নামতে নামতে জরিন উক করে শব্দ করে, পায়ের আঙুল যেন তিনটেতেই পোঁচ লাগল। জলের তলায় ঠাহর হয় না, শামুকুচি না ভাঙা টিন। পা বুলিয়ে বুলিয়ে এবারে টের পায় সব রিলিফের টিন। মকা মতো গাপ করেছে কর্তারা, ফাঁক পেলে তুলে চালান দেবে। শালার খাটাসের দল, একারা বড়লোক হবা, জরিন মনে মনে বকে। হঠাৎ খেয়াল হয় পূব দিক সলক সলক, বৃষ্টির ধোয়াটে শলাগুলো মালুম হচ্ছে, আর ওদিকে জট পাকানো হাঁক ডাক। আলোয় শত্রুর চোখ খুলে বের করে, আর নিবসনা নারীর শরীর গতি হারিয়ে মূর্তি বনে। ভয়ে ডোবা থেকে উঠে পড়ে জরিন, আন্দাজে চোখ ঘুরিয়ে নিজের ডেরার দিশা বের করে নেয়, তারপর ছেঁচা দৌড়। বাইরে তখন আবার পালা বদল হচ্ছে, ফিচেল বৃষ্টি উড়ে গেছে উত্তরে, মেঘ আবার থম ধরেছে, সূর্যের উপায় নেই ঠেলে বেরোবার, কারণ জরিনের শরীরে সুতোর আঁশটুকু নেই, বড় দুবলা নাঙা অবলা। বাতাসের রাগ বাড়ছে ক্রমাগত, এ ভারী অনাদিনের লক্ষণ। ঘর পোড়ানো আগুন এখান থেকে নজরে আসে না, এখনো পুরো অন্ধকার, ঘোর কাটার যথেষ্ট দেরি। ডুকরে ডুকরে কে কাঁদে এমন অফলা মল মুহূর্তে? চেরা ফাটা থ্যাতা, কণ্ঠ একটি নয়, এক দঙ্গল। এগুলোকে কান্না বললে সংজ্ঞার অপলাপ হয়। উপর্যুপুরে উপোস আর ক্রমাগত ঝুঁটি নাড়ানো আঘাত। শোকের শক্তি নেই দানা বাঁধার, ছেঁড়া ছেঁড়া লয়েই ফাঁপ গোলে কে কখন সমছ হয় ঠিক নেই। এলোমেলো অবোধ কান্নায় বিষ আর সাপমুন্নি, লক্ষ্য সনাতন সামন্ত পীরকেরা, এক পেশে অদৃষ্ট শয়তানি নদী, খুরুচু ঝড়, বদমাইশ রাত, আর যত নাটের গুরু অমানুষ অদৃষ্ট, যারা যারা জীবনকে দগ্ধে দগ্ধে মারার বিকারে ভোগে। একটু কান খাড়া করলে স্বরগুলো আলাদা আলাদা করে ধরা যায়। সবরুদ্দির বউ নদীর কাছে খসম ফেরত চাচ্ছে, নকি ছেলের দু ছেলের মা কপাল কুটছে ছেলেদের অপূরণ দাবিগুলো মনে করে, আর বানেনি পৃথিবীর মানুষের হাত পা ধরছে সেই শিয়ালটাকে ধরে দেবার জন্যে, যে তার বুকের গ্যাদা বাচ্চার মুন্ডু চিবিয়ে খেয়েছে। তারা টের পায় না পেছন থেকে মহানদী খাবল বসাতে বসাতে এগিয়ে আসছে, খাবো খাবো খাবো। মানুষের এখন মার খাওয়ার কথা, পিঠ পেতে মার খায়, প্রকৃতির মার আর মানুষের মার। এইভাবেই পালা খতম হবে, পাল্টা মার দেবার সময় আসবে তারপর, তখন পিঠ ঘুরিয়ে বুক দিয়ে দাঁড়ানো লাগবে ঠিক। একদমে ছুটে এসে খাম হয়ে দাঁড়িয়ে গেছে জরিন, পা জ্বলে যাচ্ছে, কোথায় কত জায়গায় কেটে ছিঁড়ে জখম হয়ে আছে খেয়াল নেই। বড় আশ্রয় গঞ্জরালি, সে ঘুমে বেহোশ, তার সামনে দাঁড়িয়ে পড়ে হাই হাই করে হাঁপাচ্ছে। ডাকবে কিন্তু মায়া লাগছে। এক ফালি নেতা দরকার, কোমরের নিচে বেদম স্বাস্থ্য, রাত ঢেকে রেখেছিল, দিন খুলে মেলে দিচ্ছে। হাত দিয়ে বুক হয়তোবা বেড় দেয়া যায়, কিন্তু নিচের এত চওড়া জমি, চিতেন চটান, এ কিসে মানায়? জরিনের ভাগে নেতাকানি কিছু বাকি রাখেনি এরা দুজন। ছেলেটা পড়ে আছে চটমোড়া, তার তলায় ঝুড়ি কাঁথা, গঞ্জরালির লুঙ্গি খুলে গলা অবধি ঢেকে নিয়েছে, গামছা বেখোজ, পাল্লা দিয়ে ঘুমুচ্ছে দুজনে। জরিন মাথা নিচু করে ছাউনির তলায় ঢোকে, নাড়া লেগে ছপ করে কচু পাতার কানা দিয়ে জল গড়িয়ে পড়ল। বমিয়ার পায়খানা আর পচা খড় জমে এখানকার মাটিতে গাদা বসেছে, ছড়ানো ছিটানো হলুদ ভিজে গম, সোনার দানার মতো লাগছে। গঞ্জরালির একটা হাত ছেলেটার বুকের উপর, অন্য হাতে মেটে হাড়ির গলা পেঁচিয়ে ধরা, বুকে আটকানো শ্লেষ্মার ঘর ঘর জানিয়ে দিচ্ছে ওটা মরা নয়, জ্যান্ত। জরিন আরও উবু হয়ে দেখে গঞ্জরালির বাঁ চোখ প্রায় খোলা, দিন হলে হিঙ্গুলে বর্ণ ঠিক ভয় ধরাত। জরিন জানে
লোকটার এইভাবেই ঘুমোনো অভ্যাস, চোখ না বুজিয়ে নাক ডাকতে পারে। ক্যাম্পের গোলমাল এতক্ষণে এখান থেকে কানে আসে, বেশ চড়তে শুরু করেছে। ওরে মাগো, জান যায়! জরিনের তীক্ষ্ণ কণ্ঠে গঞ্জরালির চটকা ছুটে যায়। পাকানো চোখ মেলে তাকিয়ে থাকে। সামনে কে, চিনেও চিনতে পারে না। ভীষণ ঘোর লাগে। এই মূর্তি নগ্নিকা, বলগা ছিন্নমস্তা, এ কি তার? এ কার নারী? গঞ্জরালি এই বিভীষিকার সামনে কুকড়ে যায়। দুহাত উঁচিয়ে ঠেকানোর মুদ্রা তোলে, অবচেতনে চেঁচায়, ক্যাডা? তু জরি? থুথুর কুলিপ ফেলতে গিয়ে বমি করে দেয় জরিন। শরীরে গঞ্জরালি উঠে বসে, কাপ সামলাতে পারে না কিছুতে। কাশির বার দারুণ বেড়ে যায়। আগো পতিগ, মান্নি গেছে, হাই লুট, জানটুক বাসান। জরিন জড়িয়ে ধরে স্বামীকে, হিস্টিরিয়ায় কাঁপছে তার শরীর। লুঙ্গিতে গি টেটে নেয় গঞ্জরালি, বুকে থাবর মেরে চেঁচায়, কবি তো, কারে ঠাপাবো? জরিন দাঁত কিরমির করে শুধু বলে, ওষুধ দেবে দেলে না, ইঞ্জেকশন দেবে দেলে না। হারামির জাত নাংসো সাহেব কালাইছে, দিসি দুনিয়া জ্বালায়ে। আরে আমার বাজানডারে! হঠাৎ থেমে যায়, সাহস হারিয়ে চেয়ে থাকে ফ্যালফ্যাল করে। কাপড়ে মোড়ানো ছেলেটা সামনেই শুয়ে আছে। ওটা কি মরা? ভয় লাগে উত্তর শুনতে। ক্যাম্পের গোলমাল এবার সড়কের উপর ফেটে পড়ে। কামানের গোলার মতো আলো এসে ঝলসে দেয়। গঞ্জরালির চোখ মুখ সুচলো হয়ে যায়। হাতে পায়ে ভীমবল নিয়ে লাফিয়ে ওঠে। জরিনের হাতে হাড়ি ধরিয়ে দিয়ে বলে, নে ধর, সেম্মা। এই মূর্তি কদাচ কচিত দেখতে হয়। ডর লাগে জরিনের। কি করবেনটা কি? আইসে তো পড়েছে ওরা। গঞ্জরালির বাঁকাতে বাচ্চা ছেলেটা, ডান হাতে দা। জরিনের দিকে ফিরে বলে, ল দৌড়ই। জরিন নড়ে না। বাঁ হাতের পাতায় উরুবোল ঢেকে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। এবার সম্বিত আসে গঞ্জরালির। ছেলেটার গা থেকে ভেজা চট খসিয়ে নেয়। জরিনের দিকে ছুঁড়ে মেরে হুকুম দেয়, নে জরা, তরাতক জরা। হালারা আসলো বলে। সড়কের প্রথম দিকের ঝুপড়ি থেকে কান্নাকাটি চেঁচামেচি ভেসে আসে। ঠিক তার পরপর রাইফেলের ফায়ারিং। সমস্ত আকাশ গুমগুম শব্দে ডেকে ওঠে। সেই ভৌতিক শব্দ মেলাতে না মেলাতে তীক্ষ্ণ টানা ধ্বনিতে আজানের ডাক ওঠে। আর তার ভয়াবহ প্রতিধ্বনি বাতাসের দাপে থরথর করে কাঁপতে থাকে। তখন সরু সরু প্যাঁচে এগিয়ে আসে খ্যাপা কুকুরের টানা বিজাতীয় ডাক। অসহ্য, অদৃশ্য, অশরীরী। সড়ক এড়িয়ে ওরা নদীর কান্দির দিকে চলে আসে। সেখানে ফাঁকা জায়গা, ঝড়ে কাত করা গাছ করতান। ডালে বাঁধানো কাপড়ের টুকরো আজও উঠছে। তার মানুষটা ভেতরে গলে বেরিয়ে জলে ভেসে গেছে কবে জানি। শেকড়ের ফাঁকফোকর দিয়ে কুজো হয়ে হাতড়ে হাতড়ে দুটি প্রাণী ছুটছে। দাড়ি উড়ে নাক চোখ ঢেকে দিচ্ছে গঞ্জরালির। ছেলেটাকে এখন বুকের সঙ্গে মিলিয়ে নিয়েছে। এই হাতে না বৈঠা ধরে, কঠিন মুঠোয় কোমল করে আঁকড়ে ধরেছে দেহটা। পেছন পেছন জরিনের কাতরানি, উঁক উঁক উঁক। সময় নেই সেদিকে ফেরার। এজরি, থামবি নে, থামলি কলাম গেইছিস। বাতাস উড়ে এসে ঠেসে ধরে, টুটি উল্টে দেবে বুঝি। তখন হামা দিতে শুরু করে দুজনে। হ্যাঁ, ঝড় শুরু হলো এই রাত ভোরে, ওদের উড়িয়ে নিতে এসেছে। আবার রাইফেলের শব্দ, খুব কাছে কোথাও। জরিনের বুকের তলা কেঁপে ওঠে। হাতের থোক নিয়ে বুকে ডলে। বাচ্চাটাকে পেলে ওরও বুক মেরে দেয়া যেত। এজরি, শুয়ে পড়, হাপুর দে, ঘষে হাট। যেন সেনাপতির কমান্ড লড়াইয়ের ফ্রন্টে। কাদা আর শেকড়ের মধ্যে বুক ঘষে এগুতে থাকে দুটো মানুষ। মাংস ছড়ে ছিঁড়ে যায়, রক্তে কাদায় মাখামাখি। ওরা এগোয়। গাছের ডাল বাড়ি খাচ্ছে শরীরে, চামড়া ছুলে নিচ্ছে। তবু বুকে হেঁটে এগুতে হবে সামনে। জরিনের হাত অবশ হয়ে আসে হাড়ির ভারে। মনে হয় খসে যাবে। তাই যাক, নদীতে ভেসে যাক আপদ। নদীর দিকে ফিরে তাকায়। ঠিক তার গায়ের পাশেই আড়াআড়ি খ খ করে হাসছে, দাপাচ্ছে, ফুলছে দীক্ষিণ জল। ওপরে ভীষণ আকাশ। ভয়ে চোখ বুজিয়ে ফেলে জরিন। নাকের মধ্যে নোনা গন্ধ আসে যায়। মনে হচ্ছে এখনই তাকে চেটে তুলে নেবে নদী। উড়ে মাগো! জলের দিক ছেড়ে কাদায় ঘেঁষে আসে জরিন। বুকের নিচে গুঁতো মারে। এটা কি? জরিন কাদার ভেতর হাতড়ে হাতড়ে শক্ত গোল জিনিসটা পেয়ে যায়। এটা মরার খুলি। 10-12 বছরে বাচ্চার হবে। ভয়ে শুয়ে পড়ে কাদার মধ্যে।
সামনের দিকে তাকায়। ওই যে ওই লোকটা দেওয়ের মতো বুক ঘষে এগিয়ে যাচ্ছে, ওটা কে? তার স্বামীই তো। ভয় নেই, ক্লান্তি নেই। ও কি মানুষ না রাক্ষস? এত শক্তি এতদিন কোথায় ছিল? ঝুপড়িতে ঝুপড়িতে কান্নাকাটি পড়ে গেছে। আবার গুলি চলছে। হুইসেলের শব্দ। আকাশের মেঘে ঘা খেয়ে সে শব্দ অদ্ভুত বিষাদ নিয়ে ফিরে আসে। সেই বিষাদের ভাষা আলাদা, বোদা, ভোতা। সেসব ছাপিয়ে আন করা বলিয়ান শব্দ ছিটকে ওঠে আকাশে। পাইসি, হেই পাইসি, নাওহান পাইসি। সেসব ছাপিয়ে আন করা বলিয়ান শব্দ ছিটকে ওঠে আকাশে। পাইসি, হেই পাইসি, নাওহান পাইসি। কখন জানি বৃষ্টিও শুরু হয়ে গেছে। জরিন চেয়ে দেখে ঝাপসা বৃষ্টির মধ্যে নৌকোর দড়ি টানছে গঞ্জরালি। এই সেই দেহাতি চাষার ডিঙি নৌকো। জ্বরে দিক রাখা দায়, তারই মধ্যে লাফ দিয়ে নৌকোয় উঠে গেছে গঞ্জরালি। বাচ্চাটাকে রেখে গোড়ায় ছুটে আসে, হাত বাড়িয়ে জরিকে তুলে নেয়। তারপর মাদার গাছ থেকে দড়ি খুলে দেয়। বাতাসের চেয়ে জলের ডাকেই বেশি তেজ, কানে তালা ধরে। তারই মধ্যে ঠাস ঠাস চিৎকার শোনা যায় খ্যাপা লুড়ুয়ের। হাড়ি উঠইছে সায় যে। জরিন চেঁচিয়ে জবাব দেয়। সিন্দুর কাঠের বৈঠার দুই ঘায়ে নদীর যেদিকে বিস্তার সেদিকে মুখ ফেরায় ডিঙি। তুঙ্গে তুফানের মাথা গুড়িয়ে লাফিয়ে ওঠে আকাশে। পুরুষ কণ্ঠের গর্জন ওঠে, বদর বদর। ওদিকের ঘাটে স্পিডবোট স্টার্ট নিচ্ছে। এত দূরবধি সার্চলাইটের আলো এসে পড়েছে। ভীষণ বাঁশি পড়ছে ঘন ঘন, আর ভীত কুকুরের ক্ষীণ কান্না। এজরি, হারি সামাল, হুঁশিয়ার। বাঘের ডাক গর্জে ওঠে বাতাসে। স্পিডবোট তীক্ষ্ণ আর্ত হর্ন দেয় ঘন ঘন। গঞ্জরালি আকাশে বুড়ো আঙুল তুলে চেঁচিয়ে ওঠে বিকৃত গলায়, খা, কেলাটা খা, এহ। ঝড়ে ডেবে যায় গলা। সাঁই সাঁই শব্দে ডিঙি উড়ে চলে বাতাস কেটে, সুতোনলি সাপের শরীরের মতো। নারী জাতের কৌতূহল ঠেলা মারছিল জরিনের বুকের মধ্যে। তিষ্ঠতে না পেরে চেঁচিয়ে জানতে চায় লোকটার মতলব। অয় গ, কনবা দেশে যাওনের সান? এ তো খালি পানিরই মুলুক। ৫.৫ হাত উঁচু ঢেউ ঘিরে আসে দিগন্ত জোড়া। তাদের মাথায় সাদা ফেনার পাড়। গঞ্জরালির দুই পাইসে ফুলে ওঠে। পেশিগুলো কামড়ের চোটে ফেটে যেতে চায়। বুকের মধ্যে ঘরঘর হাঁপানি। বিশাল তুফানের বের এসে পড়ার আগে একই কান ফাটানো গর্জন। বুকে বৈঠা চেপে কাঁপতে থাকে সে। জলের দিকে চেয়ে চোখ রাঙায়। কি মাইর খাবি? মাইর। পাল্টা মাথা ভাঙতে ভাঙতে ঝাঁপিয়ে পড়ে ঢেউয়ের মার। জরিন চেঁচাতে থাকে, ওরে আল্লাহ গো আল্লাহ, এ কই যান? যাই যাই আরেক সরে, নয়তো কোনো গঞ্জে বাস্তি হবে না। ৫.৫ হাত তুফানের ডগায় নৌকোর গুলোয় নাচে। তারও ৩ হাত উঁচুতে গঞ্জরালির দাড়ি ওড়ে মাতলা বাতাসে। ভয় নেই, হুঁশিয়ার, সামলো। পড়তে ঢেউয়ের কোলে তলিয়ে যায় মানুষের শব্দ। হাড়িয়ার বাচ্চা একসঙ্গে জড়িয়ে ধরে জরিন। সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে গড়িয়ে পড়ে নৌকোর খালে। ১৫-২০ মিনিটের মোকাবেলা সামাল দিয়ে লম্বা লম্বা দম ছাড়ে গঞ্জরালি। ধোয়াটে বৃষ্টির মধ্যে নদীকে নদী, আকাশকে আকাশ, কোনোটাকেই ফারাক করে ধরা যাচ্ছে না। কানে কপালে কিছু শোনারও জো নেই। ঝড়ের বাতাস হামাল দিয়ে এসে পড়ছে। ডাঙার হল্লা এখন পুচকে বাটুল। তবু তারই মধ্যে শকুন ছানার মতো কান্নার কুলোয় উঠে আসে। সন্দেহ লাগে, কি নদীর নাই খুঁড়ে উঠে আসছে না তো? যারা সব জানে মানে তলিয়ে গেছে তাদের পাঁজর দুমড়ে। গঞ্জরালি প্রথমে কপালের উপর হাতের পাতা উঁচিয়ে রেখে বেলার তত্ত্ব নেবার চেষ্টা করে। তখন নজরে আসে আভাস মতো। নৌকোর খোলে গহনার হাড়ি আর বাচ্চা ছেলেটাকে বুকে সেটে জাপড়ি দিয়ে উবুর হয়ে পড়ে আছে জরিন। হ্যাঁ, জরিন ছাড়া কি আর? নৌকোর দুমাথা ওপর নিচ ভীষণ ভয়ঙ্কর উথাল পাথাল করছে। সেই দুলুনিতে জরিনের শরীর ফুলে ফুলে উঠছে। এজরি, জবর ধমক হানে গঞ্জরালি। সাড়া নেই। এজরি, জরি। কোনো সাড়া আসে না। মানলাম বোটের বাড়ি, কান্দন ১২ তোর। এইবার গলা ছেড়ে চেঁচিয়ে ওঠে জরিন, ওরে জাদু রে, ওরে ধন রে। গঞ্জরালি ভারী খেপে যায়। ঝড়ের জোর বেগ। নৌকোর মুখ সামলানো মুসিবত। বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চেঁচিয়ে কথা শোনাতে হয়। অয় কন্দন মারানি, পাইসিসটা কি? জরিনের গলা আরো জোরে ফিনিক দিয়ে ওঠে। এ যে মোরে দাঁড়া দিছে, ওরে আমার পোড়া কপাল রে।
এ হে হে। ন্যাংটো ফ্যাকাশে ছেলেটার দিকে নজর করে তাকাতে হয় গঞ্জরালিকে। ঠাঠা হাসি আর চিৎকার শোনা যায়। পোলা মরিছে তাই, দূর পাগলি। এবারে ঢেউ 7 হাতেরও বেশি। 2 মিনিট পরে দেখা যায় তারও ডগার উপর সাদা কালো দাড়ি, সিন্দুর কাঠের বৈঠা। 2 মিনিট পরে দেখা যায় তারও ডগার উপর সাদা কালো দাড়ি, সিন্দুর কাঠের বৈঠা। ঠাঠা করে অট্ট হাসছে গঞ্জরালি। ঝড়ে ঘোরালো বাতাসে তার গলার স্বর কয়েক গ্রাম তুঙ্গে উঠে বিশাল নদীতে আছড়ে পড়ে। আর এর মধ্যেই সম্পত্তি, ভাবিসটা কি? ধনে সব হয়। ঘর বানাবো, নিকে করব, সোয়াল বানাবো, তোর কোল ভরে দেব। সেই দৈব স্বরে জরিনের গায়ে কাঁটা দেয়, আবেগে চোখ বুজিয়ে নেয়। কানে এসে বাড়ি খায় বেপরোয়া শব্দ। খাবোটা কি? হা হা, হাত আছে খাটে খাবো, বুঝিসিস? মারে কোন সুমন্দি? হাজার হাজার কালো ফনা, তাদের মাথায় ফেনিয়ে ওঠা সাদা গরলে গ্যাজরানি। জরিন চোখ মেলে, মুগ্ধ চোখে চেয়ে দেখে বিষাক্ত ছোবলের মাথা পিষে দোলে নাচে কালো ডিঙি। ডিঙির ডগায় ওটা কি? বৈঠার বুক ঠেসে ল্যাকপেকে দানোটা, ওটা জলের রাক্ষস। ঝোড় বন্যার বিরুদ্ধে পাল্টা মারমুখ হুঙ্কার। সামলো হো, হুঁশিয়ার! বাতাসের সঙ্গে জলের জোঝাজুঝি। মানুষ সেখানেই নিয়ন্তা, এই নিমিত্ত। মানুষের মাথা ছাড়ানো হাজার হাজার পাগল ঢেউ। ধ্বংসের আডাক ডাকতে ডাকতে তারা ছুটে আসে। মোচার খোলার মতো ডিঙিটাকে পেয়ে বিকট বিদ্বেষে ঝাঁপিয়ে পড়ে। তাদের খুনে চেহারা দেখে গঞ্জরালি চোখ বুজিয়ে ফেলে। মাটির হাড়ি তোপের মতো ছিটকে ওঠে শূন্যে। আগ্রাসী তুফান জিভের ডগায় ধরে নেয়। বৈঠা কামড়ে ঝুলতে থাকে টিংটিঙে দানোর ধুনকো বাঁকা শরীর। বেপাত্তা বাচ্চার লাশ আঁকড়ানো জরিন, বেপাত্তা বাচ্চার লাশ আঁকড়ানো জরিন শোলার মতো উড়ে যায় শূন্যে। আগ্রাসী তুফান জিভের ডগায় ধরে নেয়। সাদা সুর ডগার উপর তুলে নেয় লিকলিকে কালো ডিঙিটাকে। তার গোড়ায় উড়ন্ত গঞ্জরালি। প্রকৃতির নিম্নচাপ বনাম মানুষের রক্তচাপ। দূরের বলশালী ডান দিক মোকাবেলা, খান্তি নেই। সময় চেয়ে থাকে নির্বিকার নির্বাক দ্রষ্টা। 3 ভাগ গোগো জলের বেয়াদুবিতে 1 ভাগ ধুকধুক মাটি তলিয়ে যায় কখনো, কখনো বা ভেসে ওঠে। গুঁড়ো গুঁড়ো জলের সাদা ধোঁয়া। সেখানে এখন আকাশ নেই, নদী নেই, শূন্যতাও নিশ্চিহ্ন। আর বাদবাকি জীবন আপাতত অদৃশ্য। শুনছিলেন আবু বকর সিদ্দিকের উপন্যাস জল রাক্ষস। পড়ছিলাম এর শেষ পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।